এই স্ট্র্যাটেজিগুলো নিয়ে আমরা আলোচনা করি। তো এই প্রেক্ষাপটেই আজকের আলোচনাটা হয়েছে। আপনারা হয়তো জানেন যে আমরা ইতিমধ্যে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করছি, তাদের সহায়তা নিচ্ছি। আমরা তাদেরকে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ বাংলাদেশে যে ধরনের বিচার কার্য সম্পাদিত হয়েছে সেটার ভিত্তিতে বিদেশে যারা অর্থ পাচার করেছেন বা অর্থ আত্মসাৎ করে চলে গেছেন তাদের অর্থ কিভাবে জব্দ করা যায় সেই জন্য আমরা এমএলএ মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স আমরা পাঠাচ্ছি। সেগুলো অগ্রগতি নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিয়েছি যাতে এই কাজটাকে আরো দ্রুত এগিয়ে নেওয়া যায়। তো এটাই হচ্ছে আমাদের প্রেক্ষাপট। আপনাদের প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। তবে আমরা একটা জিনিস বলি যে আমাদের যেটা একটা সিদ্ধান্ত হয়েছে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের হাতে কিছু অর্থ জব্দ করা আছে, যেটা বিভিন্ন ব্যাংকে এই যারা পলাতক আছেন বা যাদের নামে বিভিন্ন রকমের অর্থ আত্মসাৎ এবং পাচারের মামলা আছে তাদের নিয়ে তাদের ডিপোজিট করা অর্থ এগুলো, সেগুলোকে আমরা জব্দ করা আছে। সেগুলোর ব্যবহার কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। আবার আমাদের হাতে বেশ বড় আকারের শেয়ার আছে, বিভিন্ন ব্যাংকের শেয়ার, বিভিন্ন কোম্পানির শেয়ার, যেগুলো যারা পালিয়ে গেছে তাদের শেয়ার, সেগুলোকে জব্দ করা আছে। এগুলোকে কিভাবে আমরা জনহিতকর কার্যে ডিপোজিটরদেরকে আবার ব্যাংকগুলোকে ক্ষতিপূরণ দিয়ে ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা যায় সেই ব্যাপারে ফান্ড গঠন করে এই ফান্ডগুলোকে বা এই শেয়ারের যে লব্ধ অর্থ সেগুলোকে সেখানে ট্রান্সফার করে আমরা কিভাবে সেটাকে ম্যানেজ করবো সে বিষয়ে আলোচনা করেছি। আর আমাদের প্রধান উপদেষ্টা লন্ডন সফরে যাবেন, তখনও এটি বিষয়ে উনি কিছু তৎপরতা চালাবেন, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি। সারসংক্ষেপ, আপনাদের সে প্রশ্ন আছে আমি জবাব দেওয়ার চেষ্টা করব। প্রধান উপদেষ্টা আসলে বলেছেন যে লুটের টাকা ম্যানেজমেন্ট ফান্ড একটা করার জন্য যেটার দ্বারা ডিপোজিটর এবং সেম টাইম দরিদ্র জনগোষ্ঠী কল্যাণার্থে এই টাকাটা ব্যয় হবে। এই লুটের টাকাটা অনেক অনেক এই পুরো টাকাটা আসলে পুরো দরিদ্র জনগোষ্ঠীর জন্য লুটের টাকা ম্যানেজমেন্ট ফান্ড এটা ইউজ হবে। এই মেয়েটার জন্য উনি আজকে নির্দেশ দিয়েছেন, এই সংক্রান্ত একটা সিদ্ধান্ত হয়েছে। আরো অনেকগুলো বিষয় নিয়ে হয়েছে, আপনারা কোশ্চেন করতে পারেন। আপনার কোশ্চেন করার আগে নাম বলতে এবং আপনার প্রতিষ্ঠানের নাম বলতে। থ্যাংক ইউ। আমি মেহেদী হাসান বলছিলাম এ পর্যন্ত যে টাকা এবং শেয়ার জব্দ হয়েছে। দ্বিতীয়ত কোনো কারণে আমি পালিয়ে গেছি, আমি অপরাধী পালিয়ে গেছি, আমার টাকা এটা যে সরকার ব্যবহার করবে এটা কোন আইনের বলে আমি অপরাধী প্রমাণিত বা আদালতে অপরাধী প্রমাণিত বা আগ পর্যন্ত এটা কি আপনি নিয়ে ব্যবহার করতে পারবেন? না, অবশ্যই আমরা আইনগতভাবে এটা করব, কোনো মতেই আইনের ব্যত্যয় হবে না। কোর্টের সিদ্ধান্ত হওয়ার পরেই এবং আইনের সঠিক ধারা প্রয়োগের মাধ্যমে এই কার্যকলাপ করতে হবে। প্রয়োজন বোধে আইনকে কিছু সংশোধন করতে হতে পারে, সেটা নিয়ে আমাদের আইন মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেলস অফিস সেটা নিয়ে কাজ করবেন, কিন্তু সেটা যদি প্রয়োজন হয়। তাছাড়া এটা আমাদের বর্তমান আইন দিয়ে যদি করা সম্ভব হয় সেটা, বাট লক্ষ্যটা হচ্ছে একটা ফান্ড প্রতিষ্ঠা করা, যে ফান্ডের টাকা দিয়ে ব্যাংকগুলোকে আমরা ক্ষতিপূরণ দিতে পারবো, কারণ ব্যাংকগুলো তো বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের টাকাই লুট করা হয়েছে ওই কাজে। আর বাকি টাকা যেগুলো নন ব্যাংক রিলেটেড অ্যাক্টিভিটি, যেমন হয়তো সেটা দুর্নীতির মাধ্যমে টাকা অর্জন করা হয়েছে, সেটা ব্যাংকের সাথে সম্পর্ক নয়, ব্যাংকের টাকা দিয়ে হয়নি, সেই ক্ষেত্রে সেই ধরনের সম্পদ, সেগুলো যেটা ব্যাংকের সাথে না, সেই প্রপার্টিগুলোকে তখন সরকার তাদের আরেকটা ফান্ডে নিয়ে জনহিতকর কাজে সেটাকে ব্যয় করবে, কিন্তু সবই আইনগতভাবে করা, আইন স্যার আমি
আসলে সেটা একটা সম্পূর্ণ প্রশ্ন। স্যার, একটা বড় ব্যাংকের যে শেয়ারগুলো জব্দ করে রাখা হয়েছে, স্যার আমরা জানি তো স্যার একটি ব্যাংকে স্যার একটা বড় ইনভেস্টমেন্ট ছিল বিদেশে, প্রায় 70%। স্যার ওই সব কোম্পানিগুলো কি ওই ইনভেস্টমেন্টের সুযোগ আছে কিনা বা তাদের সাথে যোগাযোগ হয়েছে কিনা? দেখুন, আমরা জানি যে ইসলামিক ব্যাংক যেমন সবচেয়ে বড় ব্যাংক আমাদের, সেখানে বিদেশি বিনিয়োগকারী ছিল, ভালো ভালো বিনিয়োগকারী ছিল, কিন্তু তারা সব চলে গেছে, তারা বর্তমানে নাই, এবং সেই শেয়ারগুলো একই মালিকানাধীন ছিল, এবং সেটা এখন সরকারের এটা অবরুদ্ধ অবস্থা আছে। এই শেয়ারগুলো কোনো ট্রানজেকশন করা সম্ভব না এটাকে। তো এখন যেটা আইনগত প্রক্রিয়া যেটা আমরা করবো সেটা হচ্ছে, ধরুন সেই গ্রুপের কত লোন আছে, সেই লোনের টাকাকে তো উদ্ধার করতে হবে। তো যদি আমরা অন্ততপক্ষে অর্ধেক বা তার বেশি এখান থেকে তাদের জব্দ করা এই শেয়ার থেকে বের করতে পারি, তাহলে সেটা আমাদের কাজে লাগবে। তো আমরা মনে করি যেমন শুধু ইসলামী ব্যাংকের যে শেয়ারটা আছে সালন গ্রুপের, এটার মূল্য হয়তো 12 থেকে 15,000 কোটি টাকার মধ্যে হবে। তো এই 12 থেকে 15,000 কোটি টাকা যদি আমরা ব্যাংকে ফেরত দিই, তাহলে ডিপোজিটর যে যাদের টাকা আত্মসাৎ করা হয়েছে তাদের সেই টাকাটা, ব্যাংকের তো ক্যাপিটাল শর্টফল হয়ে গেছে, ব্যাংকের ক্যাপিটাল নাই, ব্যাংকের নন পারফর্মিং অ্যাসেট অনেক বেশি, এই জায়গাগুলোতে তখন তারা একটা স্বস্তিজনক স্থানে নিয়ে যেতে পারবে, আমাদের ব্যাংকিং খাতটা ঘুরে দেয়। এবং নতুন এই শেয়ারটাকে আমরা কি করবো? শেয়ারটাকে তো আমরা রাখবো, বাংলাদেশের সরকারেরও কোনো দরকার নেই এখানে হোল্ড করার, বাংলাদেশ ব্যাংকেরও করবে। আমরা এটা একটা স্ট্র্যাটেজিক ইনভেস্টরের কাছে হস্তান্তর করবো। হস্তান্তরের আগে সরকারকে মালিকানা দিতে হবে, এই টেম্পোরারিটি মালিকানা নিয়ে সরকার তখন এটাকে হস্তান্তর করতে পারবে। আরেকজনের মালিকানায় থাকা অবস্থায় এটাকে হস্তান্তর করা যাবে না। সেই জন্য আইনানুগ ব্যবস্থাটা আমরা নিতে যাচ্ছি, এবং এই যে অর্থ আসবে সেটাই আমরা নতুন বিনিয়োগকারীর কাছ থেকে যে অর্থটা পাওয়া যাবে সেটাই ফান্ডের থ্রুতে আবার সেই ব্যাংকের কাছে আমরা ট্রান্সফার করা হবে। এটাই হচ্ছে আমাদের কার্যক্রম। হ্যালো, আমি নির্দেশ বলছিলাম ডেইলি স্টার থেকে। স্যার, আমার বেশ কয়েকটি প্রশ্ন আছে। তার মধ্যে একটা হলো যে আপনারা যে সমস্ত উদ্যোগ নিয়েছেন এখন পর্যন্ত পাচারকৃত অর্থ উদ্ধারে, এই প্রক্রিয়া কতদিনে সম্পন্ন হতে পারে? স্যার, পিছনে ক্যামেরা আছে, জন্য আমি একটু বসে বলছি। আর হচ্ছে আরেকটা বিষয়ে, এখন পর্যন্ত ব্যাংকিং খাত থেকে যে সমস্ত টাকা পয়সা লুটপাট হয়েছে, এসবে আমরা জানি যে কোনো ভাবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং কয়েকজন ডেপুটি গভর্নর ছিলেন। আমার আপনার পাশাপাশি বর্তমান সরকারের কাছে প্রশ্ন, এদের বর্তমান স্ট্যাটাস কি, এ সম্পর্কে কি আমরা জানি? তারা কি দেশে আছে নাকি দেশের বাইরে আছে, বা তাদের বিরুদ্ধে কোনো লিগাল অ্যাকশন নেওয়া হয়েছে কিনা? স্যার, আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে নগদ দিয়ে। আমরা জানি বাংলাদেশ ব্যাংক নগদ এক্সিকিউটিভ নিয়োগ দিয়েছিলেন, কিন্তু সম্প্রতি তারা আগের যারা ম্যানেজমেন্টে ছিল তারা আবার সেটাকে দখল করে, সেই প্রক্রিয়াটা এখন কোন পর্যায়ে আছে? ধন্যবাদ। স্যার, আমি প্রথম প্রশ্নটা কি ছিল? আমার প্রথম প্রশ্ন ছিল যে যে সমস্ত টাকা পাচার হয়েছে এগুলো ফেরত আমরা কতদিনে সম্ভব? হ্যাঁ, বলছি, আমাদের তো কোনো অভিজ্ঞতা নাই টাকা কিভাবে ফেরত আনতে হয় বা ব্যাপকভাবে এটাকে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সটা আমরা জানি। সাধারণত এটা 4 থেকে 5 বছর আইনি প্রক্রিয়া শেষ হতে। তবে এটার মধ্যে কিছু ইন্টারমিডিয়েট অন্তর্বর্তীকালীন কিছু ব্যবস্থা নেওয়া, যেমন বিদেশে তাদের যে সম্পদ আছে সেই সম্পদকে ফ্রিজ করা যায়, সেটা কিন্তু আপেক্ষিকভাবে বছরখানেকের মধ্যেই করা সম্ভব, আরো কম সময়ে করা সম্ভব, যদি আমরা এটি প্রপার আইনি প্রক্রিয়া আমাদের দেশে সম্পন্ন করতে হবে, এবং তারপরে এই রিকোয়েস্টটা বিদেশে আমাদেরকে সঠিক প্রণালীতে বিদেশে এটা প্রেরণ করতে হবে। রিকোয়েস্টটা, এটাকে বলি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স, MLA। তো আমরা MLA প্রক্রিয়াতে আছি এখন, আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি। তো বিদেশিদের আমরা যদি সহায়তা পেয়ে যাই তাহলে তা কিন্তু আমরা অ্যাসেটটা ফ্রিজ করতে পারবো। অ্যাসেটটা ফ্রিজ হলে তার পরবর্তীতে কোর্টের আইনগত প্রক্রিয়া শুরু হবে, এবং সেই প্রক্রিয়ার সমাধান হতে সাধারণত 4 থেকে 5 বছর লেগে যায় সর্বমোট, এবং সেই শেষেই একটা আমরা একটা কোর্টে পাবো। এখানে আমাদের যে তথ্য সমূহ, গুণগত মান, এই জিনিসগুলো একটা বড় ভূমিকা রাখবে বিদেশি কোর্টের
যে রায়টা হবে সেই রায়ের ক্ষেত্রে। কাজে আমাদেরকে অনেক কিছু নিজে এখানে তথ্য সংগ্রহ করতে হবে, সেটা তাদেরকে সরবরাহ করতে হবে, এবং আমাদের লিগাল প্রসেসটা বিদেশে শুরু করতে হবে। সেদিকে আমরা এগোচ্ছি। আর যেটা বললেন বাংলাদেশ ব্যাংকে, আমরা ধরুন দুর্নীতি যদি হয়ে থাকে, সেটা দুদক আছে, তারা সেটাকে তদন্ত করবে। তদন্ত করে যদি তাদের মনে করেন যে তাদের বিরুদ্ধে চার্জশিট আনা যাবে, তারা সেটা নিয়ে আসবে। এখানে দুদককে কেউ বাধা দিচ্ছে না, দুদক তার নিজস্ব প্রক্রিয়া এই কাজটা করবে। এখানে আমি কোনো মন্তব্য করাটা একেবারেই সমুচিত হবে না। আর নগদের ব্যাপারে আমাদের পজিশন সুস্পষ্ট। আমাদের মুখপাত্র যেটা বলেছেন যে আমরা মনে করি যে নগদের যারা অরিজিনাল ম্যানেজমেন্ট ছিল এবং বোর্ড ছিলেন, তারা অর্থনৈতিক, যেটাকে আমরা বলি যে বিভিন্ন ধরনের ম্যালফেশিয়াস, অর্থাৎ দুর্নীতি এবং এটার মাধ্যমে টাকা আত্মসাৎ করেছে, যার পরিমাণ আমরা জানি যে 650 কোটি টাকা মতো ই মানি ক্রিয়েট করেছে, যেটার এগেইনস্টে প্রকৃত অর্থ ছিল না। দ্বিতীয়ত, তারা সরকারের যে দারিদ্র বিমোচন কর্মসূচির অধীনে যে ধরনের অর্থ ট্রান্সফার করা হতো, নগদের মাধ্যমে করা হতো শুধু, সেইখানে তারা প্রায় 2000 কোটি টাকার উপর তারা সেখানে আত্মসাৎ করেছে। এটা আমাদের বাংলাদেশ ব্যাংকের অডিটেও ধরা পড়েছে, এবং এটা আমরা যে ইন্টারন্যাশনাল অডিট ফার্ম দিয়ে অডিট করেছিলাম সেটাতে ধরা পড়েছে। তো আমরা মনে করি যে আমরা তাদের হাতে কোনো মতেই এই আমাদের কার্যক্রম আবার ফেরত যাওয়াটা উচিত নয়। এবং যেহেতু কোর্টের একটা সিদ্ধান্ত হয়েছে, আমরা এটাকে অ্যাপিল করেছি পূর্ণাঙ্গ কোর্ট বেঞ্চে, এবং এটা শীঘ্রই শুনানির ডেট দেওয়া হবে। আমরা মনে করি যে তখন আমরা আমাদের পক্ষে রায় পাবো। কিন্তু আমরা একটু শঙ্কিত যে এই সময়ের মধ্যে তারা তাদের পুরো কন্ট্রোল কিন্তু তারা নিয়ে নিয়েছে এই সিস্টেম, এবং তারা অনেক কিছু করে ফেলতে পারে যেটার উপর আমাদের হাত থাকবে না। কারণ আমরা আইনগতভাবে একটু অসুবিধাজনক অবস্থাতে আছি। স্যার, আমি আন্দোলনীয় ন্যাশনাল টিভি থেকে প্রথমে নগদের বিষয়টা বলছি। সেটা হচ্ছে, আপনি বলছেন যে এই সময়ের মধ্যে প্রায় 7 দিন হয়ে যাচ্ছে যে তারা অনেক কিছু করে দিতে পারে, যেটা আইনের কারণে। সেক্ষেত্রে যদি তারা আবারও অর্থ ক্রিয়েট করে বা পাচার করার সুবিধা বা সুযোগ তৈরি করে, সেটা কি আরেকটু বড় ক্ষতির সম্মুখীন হবে কিনা সাধারণ মানুষ? বড় কোনো ক্ষতির সম্ভাবনা নাই, কারণ আমরা ব্যাংকগুলোকে বলে দিয়েছি যে বড় কোনো ধরনের ট্রানজাকশন তারা করবে না, ক্যাশ ইন ক্যাশ আউট করতে পারবে, এর বাইরে না। ক্যাশ দিলে ক্যাশ আউট করতে পারবে। কাজে আমরা সেফগার্ড দিয়ে দিয়েছি অলরেডি আমাদের দিক থেকে। তবে তারা যেটা করবে বা করতে পারে বলে আমরা সন্দিহান, সেটা হচ্ছে যে তারা তাদের যে অপকর্মগুলো করেছে সেগুলোকে মুছে ফেলার চেষ্টা, তারা ডক্টর করার চেষ্টা করবে ডেটাবেসকে মুছে দেবে বা অন্যভাবে এটাকে তারা ইনফিল্ট্রেট করবে, যেটা আমাদের কাজকে আরো কঠিন করতে হবে। এটা নিয়ে আমি শঙ্কিত। নতুন করে বড় কিছু ক্ষতি করার সম্ভাবনা হয়তো তাদের থাকবে না, কিন্তু নিজেদের স্বার্থে তারা এটাকে অপকর্মে ব্যবহার করবে। আর আরেকটা প্রশ্ন ছিল পাচারের অর্থের বিষয়ে। আপনি বারবার বলেছেন যে সব অর্থ ফেরত নাও আসতে পারে, কিন্তু যারা পাচার করেছে তাদেরকে শান্তিতে থাকতে দেওয়া হবে না। ইতিমধ্যে যেসব দেশে পাচারকারীরা অবস্থান নিয়েছে, সেসব দেশের সাথে কি তাদের বিরুদ্ধে কোনো কথা হয়েছে কিনা, বা তাদের বিরুদ্ধে কি জানিয়েছে যে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিবে কিনা? আমরা তো দেশগুলোর সাথে কথা বলছি। ইনফ্যাক্ট আজকেও এখনো ঢাকাতে ইউকে সরকারের IACCC তাদের যা হেড অফ তারা সে ঢাকায় আছে, তারা আমাদের সাথে সহযোগিতা করতে চায়। তারা আমাদেরকে 6 মাসের জন্য একটা ব্রিটিশ এক্সপার্টও দিয়েছে, যে আমাদের তদন্তকারীদেরকে হাতে কলমে ধরে শেখাবে কিভাবে এমএলএ তৈরি করতে হয়, কিভাবে কেসগুলোকে ডকুমেন্টেশন করতে হয়, এভিডেন্স গ্যাদারিং কি, যদি মামলা জিততে হয় আমাদেরকে এভিডেন্স গ্যাদারিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে করতে হবে, দেশীয় স্ট্যান্ডার্ডে করতে হবে। তো এই জায়গাটা আমাদের গ্যাপস আছে, আমরা চেষ্টা করছি সেই গ্যাপগুলোকে মেটাতে। আমাদের যারা তথ্য কর্মকর্তা তাদেরকে নতুন করে ট্রেনিং দেওয়া হচ্ছে, আন্তর্জাতিক মানসম্মত তদন্ত কার্যক্রম যাতে তারা পরিচালনা করতে পারে, এবং ডকুমেন্টেশনটা যেন ঠিক করতে হবে। অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট ডকুমেন্টেশনটা, সেই জায়গাগুলোতে তারা সহায়তা দেবে। বিদেশিদের থেকে আমরা প্রচুর আগ্রহ পাচ্ছি। আমি গত সপ্তাহে দুবাইতে ছিলাম, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অফ দুবাই, সেখানে আমরা মিটিং করেছি। হেড অফ দ্য অর্গানাইজেশন সেখানে ছিলেন সারাক্ষণ। আমরা 2 দিন তাদের সাথে
বসেছে, আমাদের কর্মকর্তারা বসেছে, আমরা তারা আমাদেরকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন। আমরা চেষ্টা করব তাদের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী তাদের কাছে তথ্য ভিত্তিক রিকোয়েস্ট আমরা পাঠাবো, যার ভিত্তিতে তারা আমাদের সহায়তা দিতে পারবে। আসসালামু আলাইকুম, আমি আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন যে যারা লুট করেছে তাদের যে অর্থ ডিপোজিট আছে আপনারা সেটা ফ্রিজ করেছেন, সেটা দিয়ে একটা তহবিল হবে, কিন্তু এটার মালিকানা তো আসলে হচ্ছে ব্যাংক, তাদের ব্যাংকের টাকাই তারা হচ্ছে আত্মসাৎ করেছে। এই ব্যাংকগুলোর টাকা সেখানে হচ্ছে তারাই হচ্ছে আসলে ঋণ পাওয়া ডিপোজিট, সেখানে কিভাবে কোনো লিগাল কমপ্লেক্সিটি আছে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি একটা জয়েন্ট ইনভেস্টমেন্ট করেছিলেন, টিম গঠন করেছিলেন 10টা গ্রুপ এবং হচ্ছে শেখ হাসিনা এবং সেটার আপডেট কি, আপনারা কি পরিমাণ অর্থ পাঠানো হয়েছে ওদের মাধ্যমে বা কি পরিমাণ তারা আত্মসাৎ করেছে, এই তথ্যটা আপনারা কি এখন বছর বের করতে পারছেন কি পরিমাণ পাঠানো? প্রথম কোশ্চেনটা আবার একটু বলো। আপনি বলছেন যে যারা লুট করেছে তাদের যে ডিপোজিট তারা ঠিক আছে, আমি বলছি এটা হচ্ছে যে আসলে দুই প্রকারের সম্পদ আছে। ধরুন মিস্টার এক্স, সে হয়তো মন্ত্রীও ছিল, সে হয়তো ব্যাংকের থেকে টাকা নিয়েছে। তো ব্যাংকের যে অর্থ যেগুলো ব্যাংকের থেকে নেওয়া হয়েছে লোন হিসাবে কিন্তু পরিশোধ করা হয়নি, সেই জায়গাটায় সেই টাকাটা ব্যাংকের কাছে আমরা ফেরত দিই যদি আমরা এটাকে জব্দ করে থাকি। যেমন তাদের শেয়ার গুলো আছে সেই কোম্পানি, হয়তো এসালাম শেয়ার বা সাইফুজ্জামান শেয়ার, সেগুলো আমরা যে ব্যাংকিং শেয়ার সেগুলোকে আমরা ব্যাংকে দিয়ে দেবো, কারণ এটা তো ব্যাংকেরই প্রাপ্য। ব্যাংকের এটা হচ্ছে ব্যাংকের অর্থ তারা আত্মসাৎ করেছে, কাজেই সেখানে তার ক্ষতিপূরণ সেখানে দিতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে তারা আবার অন্যভাবে অর্থ আত্মসাৎ করেছে, শুধু যে ব্যাংক থেকে নিয়েছে তা তো নয়। যেমন ভূমিমন্ত্রী হিসাবে অর্থ আত্মসাৎ করতে পারে, সেই অর্থগুলো তো ব্যাংকে যাবে, এটা সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা হবে। তো সেই জন্য আমি বলছিলাম দুইভাবে ব্যবহার হবে। কিছু অর্থ যাবে যেটা ব্যাংক সংক্রান্ত, ব্যাংক সংশ্লিষ্ট, সেটা ব্যাংকিং ক্ষতিপূরণ হিসাবে যাবে। আর যেটা নন ব্যাংকের সাথে সংশ্লিষ্ট নয় কিন্তু সম্পদ অর্জন করা হয়েছে বিভিন্ন অসৎ উপায়ে, সেইগুলো সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করা হবে। এটাই জয়েন্ট ইনভেস্টিগেশন টাস্ক ফোর্স তো গঠন করা হয়েছে, তারা কাজ করছে, তাদেরকে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করেছি, আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রেনিং দেওয়া হচ্ছে। এখন 6 মাসের জন্য আইআইটিসি থেকে একজন ট্রেনার আসছেন, উনি হাতে কলমে তাদের সাথে কাজ করবেন প্রত্যেকদিন 6 মাস ধরে। এগুলো চলছে, আমাদের মানোন্নয়ন হচ্ছে। আমরা এটা তো একদিনের প্রক্রিয়া নয়, তো তারা এভিডেন্স কালেক্ট করছেন, আমরা সেটা নিয়ে আলোচনা করেছি। সব বিষয় তো শেয়ার করা যাবে না, কিন্তু অগ্রগতি হচ্ছে, আমরা সেই অগ্রগতি পর্যালোচনা করে দিচ্ছি। দেখুন, আমাদের যৌথ তদন্ত দল, জয়েন্ট ইনভেস্টিগেশন টিম, তারা প্রত্যেকটা গ্রুপে ভাগ হয়ে গেছেন, 11টা গ্রুপ আছে সেখানে। তারা যার যার গ্রুপের সম্পদ আলাদা আলাদা ভাবে আমাদেরকে দিয়েছে, আমরা সেটাকে আলাদা আলাদা ভাবে ট্রিট করবো। একজনের সম্পদের বিবরণী অন্য টিমে জানার দরকারও নাই এবং জানাটা দরকার, এটা প্রয়োজন হবে না। আমরা মনে করছি যে আমরা এখনো নতুন নতুন সম্পদ উদ্ঘাটন হচ্ছে, যোগ হচ্ছে, এটা একটা প্রক্রিয়াধীন ব্যাপার। যে সম্পদ আমরা ইতিমধ্যে পেয়েছি তার ভিত্তিতেই কিন্তু আমরা মামলা রুজু করা হয়েছে এবং সেই সম্পদগুলোকে জব্দ করা হয়েছে। টোটাল অ্যামাউন্টটা তো আমরা এখনই বলতে পারবো না, কারণ এটা বাড়ছে, এটা বাড়তেই থাকবে আগামীতে, কারণ নতুন নতুন জিনিস উদ্ঘাটিত হয় এবং সেটা তখন সেখানে যোগ হয়। এটা এইভাবে বলাটা ঠিক হলো না যে এটা একটা আনুমানিক ভিত্তিতে অন্যরা বলেছেন, কিন্তু আমরা তো আইনগত ভাবে করতে গেলে আমাদেরকে, যেমন একটা জিনিস হচ্ছে যে দালিলি মূল্যটা দেখাতে হয়, আমরা তো মার্কেট ভ্যালু দেখাতে পারি, কিন্তু মার্কেট ভ্যালু তো অনেক বেশি হয়, তাই না? কাজে
করতে যে আপনারা অ্যাচিভমেন্টটা কতটুকু হয়েছে শেয়ার বা আমি আমি যেমন একটু বলি, যেমন ইসলামী ব্যাংকের কথা বললাম যে ওখানে প্রায় 12 থেকে 15,000 কোটি টাকা শেয়ার ওখানে পাওয়া। এইভাবে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন আকারের শেয়ার জব্দ করা আছে আমাদের কাছে, সেগুলো আমরা পাবো। অর্থ আছে, বেশ একটা সাইজেবল অ্যামাউন্টের অর্থ আছে আমাদের ব্যাংকিং খাতে, যেটাকে ফ্রিজ করে রাখা আছে। কিন্তু আমি কোনো টাকার অঙ্ক বলবো না এই জন্য যে এগুলো তো বিচারাধীন বিষয়। যখন বিচার রায় দিবেন এটাকে আমরা জব্দ করে আমরা নিয়ে নিতে পারবো, তখনই আমরা টাকা দিয়ে করতে পারবো। এক্স্যাক্টলি আমি আচ্ছা, আজকের মিটিং এ কিন্তু একটা ফিগার এসছে, মানে আজকের মিটিং এ নাজমা মুবারক আমাদের ব্যাংকিং সেক্রেটারি, উনি কয়েকটা ফিগার দিয়েছেন। উনি বলেছেন যে সোফা যে অ্যাটাচমেন্ট হচ্ছে স্থাবর সম্পত্তি, সেটার পরিমাণ হচ্ছে কোটি টাকায়, আভ্যন্তরীণ হচ্ছে 1,30,758 কোটি 0.7 কোটি টাকা, 1,30,758.7 কোটি টাকা। আর হচ্ছে মিলিয়ন ডলারের আছে যেটা বৈদেশিক অ্যাটাচমেন্ট হয়েছে 164.03 মিলিয়ন ডলার। আর অস্থাবর সম্পত্তি যেটা ফ্রিজিং হয়েছে, এটা অস্থাবর সম্পত্তি হচ্ছে 42,614.27 কোটি টাকা। আর মিলিয়ন ডলারে সেটা হচ্ছে 20.7 ফ্রিজিং। এটা হচ্ছে সেকেন্ডটা। প্রথমটা তো অ্যাটাচমেন্ট আমরা যেটা বললাম 1,30,758.7 ও 7 কোটি টাকা, এবং মিলিয়ন ডলার। আর বিদেশে হচ্ছে 164, এটা হচ্ছে অ্যাটাচমেন্ট। আর পরে আমি যেটা ফিগারটা দিলাম ফ্রিজিং অস্থাবর সম্পত্তি, সেটা হচ্ছে 42,607 কোটি টাকা, আর মিলিয়ন ডলারের সেটা হচ্ছে 20.7, এটা হচ্ছে বিদেশে। আর আরেকটা আর 42,614.27 হচ্ছে আমি আমার দুইটা কোশ্চেন স্যার। আপনার কাছে একটা কোশ্চেন হলো যে এই আপনাদের টেনিয়রে আসলে এই বিষয়গুলো আপনারা এই ফান্ডটা গঠন করে যেতে পারবেন কিনা, এটা আপনারা আরেকটা হলো ফটিক ভাইয়ের কাছে আমার একটা কোশ্চেন, নগদ দিয়ে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, ওনারা এখানে কি প্যারালাল একটা গভর্নমেন্ট কাজ করছে কিনা? কারণ দেখা যাচ্ছে যে বেশ কিছু ঘটনা আমরা দেখেছি, বিশেষ করে ব্যাংকিং ইস্যুতে, যে এখানে বিএনপি পন্থী কিছু আইনজীবী মানে ওই পক্ষের হয়ে লড়ছে এবং তাদের পক্ষে রায় যাচ্ছে। তো বাংলাদেশ ব্যাংক যেটা উদ্যোগ জানিয়ে ইতিমধ্যে একটি প্রেস ব্রিফিং করেছে, গভর্নর স্যার কালকে কথা বলেছেন, আপনারা একটা মিটিং করেছেন। তো নগদ যেটা আসলে আমরা জানি ওই সময় অনেক রিপোর্ট হয়েছে, আমরাও রিপোর্ট করেছি, সেটি হলো যে একদম অবৈধ এবং মানে অনৈতিক উপায়ে গড়ে ওঠা একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ যদি তারা এতদিন মানে যারা বলা তারা নিতে পারে, তাহলে অন্য যে কোনো প্রতিষ্ঠানে এরকম ঘটনা ঘটবে কি? এই আসলে প্যারালাল কোন গভর্নমেন্ট কাজ করছে কি? আচ্ছা, প্রথমটা ব্যাপারে আমি একটু বলি। আমরা মনে করি যে এই ফান্ডটা আমরা গঠন করে যেতে পারবো, ব্যবহারও আমরা বহুলাংশে করে যেতে পারবো। কারণ হচ্ছে যে এই টাকাটা সরকারের হাতেই আছে, জব্দ করা আছে। এটা এখন আইনগত প্রক্রিয়াটা শুধু শেষ করতে পারলে দ্রুততার সাথে, আমরা যদি কোনো আইনগত পরিবর্তনও করে ফেলতে হয় দ্রুত করে আমরা এই ফান্ডটাকে হস্তান্তর করবো সরকারের কাছে। সরকারের কাছে হস্তান্তর করে সরকারি হোক বা বাংলাদেশ ব্যাংক হোক, যেই হোক না কেন, সরকারের এই ফান্ডটাকে তখন যথাপযুক্ত ব্যবহার করবে ব্যাংকিং ফান্ডটা। তাহলে ব্যাংকিং খাতকে সুগঠন করার জন্য আমাদের ব্যাংক রেজলিউশন অ্যাক্টের কনটেক্সটে নতুন বিনিয়োগকারী আনতে হবে, তাদের সাথে কথাবার্তা বলে আমরা এই শেয়ারগুলো তাদের কাছে হস্তান্তর করে তাদের কাছ থেকে আমরা ক্যাপিটাল নিতে পারবো, ব্যাংকগুলোকে রিক্যাপিটালাইজ করতে পারবো। এই কাজটা আমরা করে যেতে পারবো বলে আমরা আশা করি। এটা করা সম্ভব বহুলাংশে, তবে এটা চলমান প্রক্রিয়া, পরবর্তী সরকারকে এটা চালিয়ে যেতে হবে, সেটাও আমরা আশা করি তারা করবে। বিষয়টা আদালতের ইতিহাসযুক্ত, আদালত তার মতো করে এই বিষয়টা দেখছে, এবং আমাদের তরফ থেকে যে কাজগুলো করার দরকার, সেটা সেন্ট্রাল ব্যাংকের যে কাজগুলো করার প্রত্যেকটা কাজ করেছে, এবং
একটু আগেই জানিয়েছেন যে কি কি মূল অলরেডি নেওয়া হয়েছে। এটা আদালতের বিষয়ে আমরা এই বিষয়ে আসলে কমেন্ট করতে পারছি। থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার নাম মুস্তফা মল্লিক, আমি চ্যানেল আই আছি। স্যার আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা বলছেন যে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য সহ বিশ্বের নানা প্রান্তের সরকার এবং যারা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট একই কথা বলেছে, এরকম দেশ হচ্ছে কতগুলো, এবং আর একটা চ্যালেঞ্জ আছে কিনা অবৈধ টাকা দিয়ে অনেকেই পাসপোর্ট ক্রয় করে সেই দেশের নাগরিকত্ব অর্জনের ব্যাপারে আপনাদের কতটা সহায়তা করবে, এরকম চ্যালেঞ্জ মনে করছেন? ধন্যবাদ স্যার। দেখুন, আমি যেটা বললাম আগে যে আমরা আমাদের ইন্টারেস্টেড কান্ট্রি কোনগুলো, আমাদের ইন্টারেস্টেড কান্ট্রি হচ্ছে ইউকে। ইউকে আমাদের সর্বাত্মক সহায়তা দিচ্ছে, তাদের পার্লামেন্টারি কমিটি আমাদের সহায়তা দিচ্ছে, তাদের এনজিওরা সহায়তা দিচ্ছে, ফাইন্যান্সিয়াল টাইমস আমাদেরকে সহায়তা দিচ্ছে, অন্যান্য পত্রিকা আমাদেরকে বিভিন্ন আর্টিকেল লিখে আমাদেরকে সহায়তা দিচ্ছে। আমরা যদি দেখি আমেরিকান, সেখানেও আমরা সহায়তা পাচ্ছি। আমাদের আরেকটা দেশ হচ্ছে কানাডা, আমাদের একটা দেশ হচ্ছে ইউএই এবং সিঙ্গাপুর। তো সিঙ্গাপুর সরকারের সাথেও আমরা আলোচনা করেছি, তাদের যে অ্যাম্বাসেডর যেটি মাঝে মাঝে আসেন, তার সাথে আমাদের কথা হয়েছে। এবং আমরা যেটা চাচ্ছি যে যদি ওনারা বলেছেন সুস্পষ্টভাবে যে সিঙ্গাপুরের সরকার এই বিষয়ে খুবই সেন্সিটিভ, যদি আমরা প্রমাণ করতে পারি যে আসলে আমাদের টাকা নিয়ে তারা এটা করেছেন এবং টাকাটা লিগ্যাল তারা নিয়েছেন, তাহলে হয়তো তারা এই ব্যাপারে দেবেন নাগরিকত্ব তারা ক্যান্সেল করতে পারে। এটা সম্ভাবনাটা আছে, তবে এটা প্রমাণ করার দায়ভার আমাদের। তো এটা এইভাবেই আছে। আমরা এটাকে আরেকটু পলিটিক্যালি সেন্সিটিভ করার চেষ্টা করছি। আমরা চাচ্ছি গণমাধ্যম, লোকাল এখানকার গণমাধ্যম, ব্রিটিশ গণমাধ্যম, ইউকে ইউএই গণমাধ্যমের মাধ্যমে আমাদের প্রচারণা করা, এবং সেটা যদি আমরা সাকসেসফুল করতে পারি পলিটিক্যাল প্রেশারটা আমরা বাড়াতে পারবো। পলিটিক্যাল প্রেশারটা বাড়ানোর পরে এবং সাথে যদি আমরা যথাযথ প্রমাণ দিতে পারি, আমরা ইনশাআল্লাহ সাকসেসফুল হতে পারবো।